ওকে, সো আজকে বেসিক্যালি আমরা ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করি। Since it's our first lecture, so I wanted to basically start with the basics. And the first chapter is very easy, to be honest. Just a recap of our previous topics that we learned back in IGCSE chemistry, like formulae and everything. কিছু বেসিক টার্ম আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো আমি এক্সপেক্ট করতেছি যে প্রিভিয়াস স্টাডিজ থেকে তোমাকে জানা হচ্ছে, যেমন অ্যাটম কি, element key, ion key. What's an atom? Atom is basically a single particle, right? It's like the smallest particle part of an element that can participate in a chemical reaction. So it's like a building block. তাই না? কোনো জিনিসের সবচেয়ে সিম্পলেস্ট পার্ট, ওইটাকে আমরা বেসিক্যালি অ্যাটম বলে থাকি। আচ্ছা, ইয়ে বলো তো, হোয়াটস হিজ নেম, মানিহা, বলো তো, সেল বড় না অ্যাটম বড়? ক্যান ইউ হিয়ার মি? Silver. সেল বড়? বাহ! আর সেল সেল বড় না, বেসিক্যালি সেলটা আসলে অ্যাটম দিয়েই তৈরি। ঠিক আছে? অ্যাটম, অ্যাজ আই সেড, অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকল অফ এভরি এলিমেন্ট। সেলটা তো একটা এলিমেন্ট দিয়েও তৈরি, তাই না? ওই এলিমেন্টটা কি দিয়ে তৈরি হয়? অ্যাটম দিয়েই তৈরি হয়। ঠিক আছে? কি বলছি? সো সেল, obviously, it's just a part of a lot of things, that we find in our environment or in the world, basically. ঠিক আছে? So that's what atom is. এখন অ্যাটম কি? অ্যাটম তো অ্যাটমের স্ট্রাকচার আমরা হয়তো বা আইজিসিসি তে দেখেছিলাম। It's something like, there is a thing called nucleus at the center, এবং চারিদিকে বেসিক্যালি কি আছে? এনার্জি লেভেলস আছে। এনার্জি লেভেলে কি আছে? তোমার ইলেকট্রন ঘুরপাক করে। এটাই তো আমরা শিখেছিলাম, তাই না? সামথিং লাইক দিস। সো এই জিনিসটাকেই আমরা অ্যাটম বলে থাকি। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকতো? প্রোটন থাকতো আর নিউট্রন থাকতো। প্রোটন আর নিউট্রন মিলে এই এই পার্টটাকে আমরা নিউক্লিয়াস বলতাম। আর এই আশেপাশে যেগুলো ঘুরতেছে এনার্জি লেভেলের মধ্যে কিংবা অরবিটালের মধ্যে, এগুলোকে আমরা ইলেকট্রন বলি। এই ফুল স্ট্রাকচারটাকে আমরা কি বলতাম? বলি অ্যাটম বলে থাকি। এবং এই অনেকগুলা অ্যাটম, এই 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 এরকম স্ট্রাকচার অনেকগুলো যখন একসাথে মিলে, ঠিক আছে, তখন এটাকে আমরা কি বলবো? তখন এটাকে আমরা এলিমেন্ট বলবো। অ্যান অ্যাটম অর আ গ্রুপ অফ অ্যাটমস অফ অনলি ওয়ান টাইপ। ঠিক আছে? অ্যাটম কিন্তু অনেক টাইপ আছে, বাট রিমেম্বার দিস, একটা এলিমেন্ট কখন তৈরি হয়? when a group of atoms of one type join together, তখনই বেসিক্যালি একটা এলিমেন্ট তৈরি করে। এবং এবং আরেকটা কথা হইতেছে, এই অ্যাটম যেগুলা মানে তৈরি হইছে গ্রুপ ওয়াইজ করে, এদের এদের মধ্যে কিন্তু আবার কেমিক্যালি জয়েনও থাকতে পারে, আবার কেমিক্যালি নাও জয়েন করতে পারে। যেমন ফর এক্সাম্পল, এলিমেন্টের কিছু এক্সাম্পল থাকতে পারে: সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। ওভারঅল আমাদের পিরিয়ডিক টেবিলে এরকম 118 এলিমেন্টস আছে। ঠিক আছে? কি বলছে? আর এই এলিমেন্টস দিয়ে কিন্তু আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যা আছে, সেল বলো থেকে শুরু করে, এমনকি তোমার হোয়াটস ইট কল্ড, এনিথিং, মেটাল or a body or a matter, anything of that, any substance, element দিয়ে তৈরি হয়ে থাকে. So elements are like the building blocks of anything that's present in our world that you see now here. And this, yes, this cannot be broken down into simpler substances because it is the simplest substance. It is the simplest particle itself. So basically এইটা কি বলে, এইটাই অ্যাটম দিয়ে তৈরি, যেটাই সবচেয়ে সিম্পলেস্ট পার্টিকেল এই ওয়ার্ল্ডের মধ্যে। তো এটাকে আর তুমি কিভাবে মানে ব্রেক ডাউন করবা, তাই না? এটার এলিমেন্ট আর ব্রেক ডাউন করা যাবে না। হ্যাঁ, আমরা এলিমেন্ট বিভিন্ন এলিমেন্ট একসাথে লাগায়ে আমরা অন্য জিনিস তৈরি করতে পারি, লাইক ফর ইনস্টেন্স কম্পাউন্ড, যেটা আমরা আইজিসিসি পড়ছিলাম, সাবস্টেন্স উইথ টু অর মোর এলিমেন্টস কেমিক্যালি জয়েন টুগেদার, লাইক ফর ইনস্টেন্স NaCl, সোডিয়াম জয়েন হইলো আর একটা ক্লোরিন জয়েন হইলো, দুইটা জয়েন হয়ে যেটা তৈরি হয় কেমিক্যালি, অবভিয়াসলি কেমিক্যালি জয়েন হইতে হবে, যেটা তৈরি হয় এটাকে আমরা কম্পাউন্ড বলে থাকি। দিস ইজ কল্ড অবভিয়াসলি আয়নিক কম্পাউন্ড। কম্পাউন্ড কয় ওকে, কাশিফ, ক্যান ইউ টেল মি হাউ মেনি টাইপস অফ কম্পাউন্ডস আর দেয়ার? কাশিফ, ক্যান ইউ হিয়ার মি? Yeah, কি বললেন? কম্পাউন্ড হাউ মেনি টাইপস আছে বলতো? Compound, two types of compounds. হ্যাঁ, টু টাইপস আছে। একটা হইতেছে আয়নিক কম্পাউন্ড, আর একটা হইতেছে কোনটা? কোভ্যালেন্ট কম্পাউন্ড। Covalent compound. কোভ্যালেন্ট কম্পাউন্ড।
তাই না? বেসিক স্টাফ বেসিক্যালি। এখন আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে পার্থক্য কি বেসিক্যালি? ফার্স্ট পার্থক্য হইতেছে দ্যাট আয়নিক কম্পাউন্ডে মেটাল আর একটা নন মেটাল আয়নের মধ্যে কি থাকে যখন জয়েন করে কেমিক্যালি, এটাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি? এটাকে আমরা বেসিক্যালি আয়নিক কম্পাউন্ড বলে থাকি। কেমিক্যালি বন্ড টুগেদার। আর by how? By losing and gaining electrons. একটা এক্সাম্পল হিসেবে আমরা Na plus আর Cl minus দেখতে পারি। That's a metallic ion, we know that. That's a non-metallic ion. দুইটা একসাথে মিলে কি তৈরি হবে? NaCl তৈরি হবে। It's very easy and it's the most common compound you can expect, যেটা বলা হয়ে থাকে আয়নিক কম্পাউন্ডের মধ্যে। And if I talk about covalent compounds, এই ক্ষেত্রে সাধারণত তোমার non-metallic থাকে most of the time. Most of the time it's non-metallic elements like carbon, silicon. একটা এক্সাম্পল দেই কিভাবে ইয়ে হয় বেসিক্যালি chemically bonded by sharing electrons between each other rather than গেইনিং অর লুজিং। ঠিক আছে, গেইনিং আর লুজিং এর মধ্যে আর শেয়ারিং এর মধ্যে তফাৎ আছে। গেইনিং আর লুজিং এর মাধ্যমে দেখো একটা ক্যাটায়ন তৈরি হয় আর একটা অ্যানায়ন তৈরি হয়। সো দ্য ওয়ান হু লুজেস দ্য ইলেকট্রন ইজ দি ক্যাটায়ন while the one who gains it is the anion, right? এটা তো আমরা আইজিসিসি তে পড়েছিলাম, isn't it? So এই হলো ব্যাপার। বাই শেয়ারিং ইলেকট্রনস কোভ্যালেন্টে আবার কি হয়? কোভ্যালেন্টে আবার বেসিক্যালি আমি একটা যদি এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল সিএল। ঠিক আছে, তো দুইটা সিএল আমরা জানি সিএল কি, সিএল হইতেছে ডায়াটমিক। এখন দুইটা ডায়াটমিক মানে দুইটা মলিকিউল হিসেবে থাকে নেচারে। এখন দুইটা ক্লোরিন মলিকিউলের মধ্যে তোমার বন্ডটা কিভাবে তৈরি হবে? এদের মধ্যে বেসিক্যালি ইলেকট্রন শেয়ার হবে লাইক দিস। ওকে, সো এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তৈরি হয়েছে এই তাদের নিউক্লিয়াস এবং ইয়ের মধ্যে, এই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনের মধ্যে, এই যে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা তৈরি হয়েছে, যেটা আমি এই সিএলটাকে এই পার্টটাকে আমি নিউক্লিয়াস ধরি যদি, সো দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, ডিড এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড? Yeah, yeah. ওকে, কুল। অ্যান্ড ইফ আই স্পিক অ্যাবাউট, এটা যদি দেখাই তো লাগে, এটা তো আইজিসিসি তোমরা দেখছো Na প্লাস আর Cl মাইনাস কিভাবে বানানো হয়। সো ইটস জাস্ট লাইক দিস। সিএল এর সিএল কি তোমার CA2H7 আর এটা ছিল 281, তাই না? তো এখান থেকে তোমার আগে কিন্তু 281 ছিল, সো একটা ইলেকট্রন চলে যাবে, সে হারায় ফেলে। সো ইট বিকামস সামথিং লাইক দিস। আমি জাস্ট বেসিক্যালি আউটার মোস্ট শেলটা ড্র করতেছি। সো আউটার মোস্ট শেলে কয়টা থাকবে? 8টা থাকবে, প্লাস আর একটা ইলেকট্রন এখানে সিএল গেইন করবে, এজ উই অল নো। সো এটাকে যদি তুমি অন্য দিয়ে যদি ধরো 3 4 5 6 7, এখানে 8। অলরাইট, সো ওই ইলেকট্রনটা ওই সোডিয়াম থেকে আসছে। ঠিক আছে, সো 288, এতে করে এটা কেন সোডিয়াম কেন লুজ করছে? বিকজ আমরা জানি যে আউটার মোস্ট শেল একটা ইলেকট্রন লুজ করলে আহ, কি হবে? ফুল আউটার শেল সোডিয়াম গেইন করে। আর ক্লোরিন এখানে গেইন করতেছে কেন ইলেকট্রন? বিকজ হি অলরেডি হ্যাড 287, সো আর একটা ইলেকট্রন গেইন করার ফলে সার আউটার মোস্ট শেলটা ফুল হয়ে যায়, and as a result he becomes capable enough to chemically bond with sodium and produce NaCl. Okay, I hope you understood the main difference between ionic compounds and covalent compound basically, কিংবা covalent molecule যেটা বলে থাকো না কেন, এটা এটা কিন্তু একটা covalent molecule। এক্সপ্লেনেশন দিছি। তোমাকে যদি covalent compound দেখানো লাগে তাহলে তুমি আমরা কার্বন ডাই অক্সাইডের এক্সাম্পল দিতে পারি। সো কার্বন, আমরা যদি কার্বন ড্র করি, ফর এক্সাম্পল এটা কার্বন,
দুই দিকে অক্সিজেন এইভাবে। সো কি হইতেছে, এখানে ইলেকট্রন শেয়ার হইতেছে লাইক দিস। দেখো, আচ্ছা এখানে দেখতে পারতেছো দ্যাট ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট তোমার এখানে একটা দুইটা মানে কি টু পেয়ার্স অফ ইলেকট্রন শেয়ার হইতেছে কার্বন আর অক্সিজেনের মধ্যে। সেম কেস গোস ফর দিস কার্বন আর অক্সিজেন অ্যাজ ওয়েল। যখন টু পেয়ার্স অফ ইলেকট্রন শেয়ার হয়ে থাকে কোনো দুইটা এলিমেন্টের মধ্যে, তখন কিন্তু এটা ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যদি অন্যভাবে লিখি, যখন এভাবে লিখবো, when we're just going to write the displayed formula, that time we'll have to show the double bond like this, as shown down here, ঠিক আছে? এনিওয়েজ, আমি যেটা বলতেছিলাম সেটা হইতেছে that's the difference between ionic compound and covalent bond. Did you understand, everyone? হ্যাঁ ভাইয়া। Okay, cool. Rubab, Maniha, respond. Okay, cool. আচ্ছা, তো এটা গেল কম্পাউন্ড কি, মলিকিউল কি, বুঝলাম। এখন if I talk about empirical formula, the empirical formula is again it's a calculation thingy that IGCSE পড়ছো. It's the simplest whole number ratio of atoms of each element in a compound molecule. Say for instance, এটা আমরা সামনে দেখবো, but just একটু ছোট করে যদি বলি, for instance, molecular formula আর empirical formulaর মধ্যে মেইন পার্থক্য হইতেছে that C2H4, ঠিক আছে? মনে করো এটা একটা কম্পাউন্ড, এটা কিন্তু এটার মলিকুলার ফর্মুলা, ঠিক আছে? It is the actual, why? Because it represents the actual number of atoms of each element in a compound molecule. So this is an example. If I say this is basically an example of ethene, ঠিক আছে? This is an example of ethene যেটা তুমি displayed formula যদি এভাবে ড্র করো এইভাবে আসে। So this is the molecular formula, but it's not the empirical formula, কারণ এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কি আসে, CH2 আসে। 2 দিয়ে তুমি যদি ডিভাইড করো দুই দিকে তাহলে দেখবে CH2 আসে। অ্যান্ড যদিও মানে আমি জাস্ট দেখাইলাম যে ইম্পেরিক্যাল ফর্মুলাটি কিভাবে আসে, বাট ক্যালকুলেশন ওয়াইজ অবশ্যই তোমাকে 2 দিয়ে ডিভাইড করলে হবে না, অন্যভাবে দেখানো লাগবে, যেটা তোমরা আইজিসিসি তে পড়ছো। এটা আমরা সামনে দেখবো, সমস্যা নাই। বাট ক্যালকুলেশন ওয়াইজ আমরা যদি করি, মানে একটা অ্যাজিউম করি, তাহলে আমাদের ইম্পেরিক্যাল ফর্মুলা CH2 হওয়ার কথা ফর দিস পার্টিকুলার কম্পাউন্ড। সো আই হোপ দিস ওয়াই কেন থাকবে, কারণ দিস ইজ দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, ইটস জাস্ট সিম্পলিফিকেশন অফ দ্য মলিকুলার ফর্মুলা। যতগুলা অ্যাকচুয়াল নাম্বার অফ অ্যাটমস আছে এক একটা এলিমেন্টের, ওটাকে জাস্ট সিম্পলিফাই করলে যতটুকু আসে ওই রেশিও কিংবা ওই মলিকুলার ফর্মুলাটাকে আমরা ইম্পেরিক্যাল ফর্মুলা বলে থাকি। সো আশা করি বুঝছো। আমরা এখন নেক্সটে যাই। কিছু ডেফিনিশন মনে রাখতে হবে। লাইক ডেফিনিশন বলতে ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রিলেটিভ মাস অফ অ্যান অ্যাটম বেসিক্যালি। এখন রিলেটিভ জিনিসের অর্থ কি? ইট মিনস কম্প্যারিজন। It means comparison. So if this means comparison, that means we are basically comparing the mass of whatever atom we are supposed to find with something else, right? ওই জিনিসটা কি? সবসময় মনে রাখবা, আমরা রিলেটিভ মাস অফ অ্যান অ্যাটম সবসময় কার্বন 12 এর মাসের সঙ্গে কার্বন 12 অ্যাটমের মাসের সঙ্গে কম্পেয়ার করে বের করে থাকি। So one atom of carbon 12 has an accepted mass of around eto 1.99264, as you can clearly see, something like that. That's way less basically. And সমস্যা হইতেছে, it's not realistic to work with this value. So the mass of a carbon 12 atom is fixed as exactly 12 atomic mass units. So যেহেতু ভ্যালুটা অনেক কম এবং জিনিসটা অনেক ছোট হয়ে যায়, like the value is pretty small, as you can clearly see, 10 to the power minus 26, অনেক ছোট। এই জন্য আমরা আমাদের ক্যালকুলেশনের সিম্পলিফিকেশন কিংবা ক্যালকুলেশনের বেনিফিটের জন্য এটাকে আমরা 12 অ্যাটমিক মাস ইউনিটস কিংবা 12 AMU ধরে থাকি। অ্যান্ড এই যে সিম্বলটা দেখতেছো না, এই সিম্বলটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ম্যাস ফর অ্যাটমিক মাস ইউনিট বোঝায়, ঠিক আছে? তাহলে দ্য স্ট্যান্ডার্ড ম্যাস ফর কম্প্যারিজন ইজ দ্য ম্যাস অফ কার্বন 12 অ্যাটম। সো আচ্ছা, এখানে দেখাইতে বলি 1/12 অফ আ কার্বন 12 অ্যাটম বেসিক্যালি। ওকে, তার মানে কি? তার মানে আমরা এই যে মাসটা আছে, এই মাসের 1/12 মাস যা আসে ওইটার সঙ্গে কম্পেয়ার করে আমরা বেসিক্যালি রিলেটিভ মাস অফ অ্যান অ্যাটম বের করে থাকি। অফ অ্যান অ্যাটম, এনি অ্যাটম, ইট কুড বি অক্সিজেন, ইট কুড বি হোয়াটস ইট কল, ইট কুড বি কার্বন, ইট কুড বি নাইট্রোজেন, ইট কুড বি ফ্লোরিন। তোমার পিরিয়ডিক টেবিলের যতগুলো এলিমেন্ট আছে যে কোনোটার মাস আমরা বেসিক্যালি কি করি, এই যে এই মাসটা আছে না,
এই মাসের 1/12 যা হবে ওইটার সঙ্গে কম্পেয়ার করে আমরা বেসিক্যালি রিলেটিভ মাসটা বের করে থাকি। ওকে, কাশিফ বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে এই তো একই কথা, রিলেটিভ আইসোটোপিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস রিলেটিভ মাস দেন আইসোটোপিক অর অ্যাটমিক ইটস কাইন্ড অফ দ্য সেম থিং। দেখো দুই জায়গায় কিন্তু ডেফিনিশনটা কিন্তু মেক সেন্স করে। ইটস ডিফাইন্ড অ্যাজ দ্য মাস অফ অ্যান আইসোটোপ রিলেটিভ টু 1/12 অফ আ কার্বন 12 মাস। আর তুমি এটা যদি দেখো, is the weighted mean or average mass of an atom relative to 1/12 mass of a carbon 12 atom. See, in both cases we are comparing whatever the mass, like for example relative isotopic কেন বলা হইতেছে, because আমরা এখানে একটা আইসোটোপের মাস বার করতেছি, ঠিক আছে? যে মাসটা বার করছি we are basically 1/12 of carbon 12 এর অ্যাটম যে মাসটা আছে ওইটার সঙ্গে কম্পেয়ার করে বার করতেছি। আবার এখানে কি করতেছি, এখানে আইসোটোপের মাস বার করতেছি না, এখানে আমরা কি করতেছি, অ্যাভারেজ বার করতেছি একটা অ্যাটমের। লাইক লেটস সে ফর ইনস্ট্যান্স, মনে করো সোডিয়াম অ্যাটম, ঠিক আছে? এটার অনেকগুলা আমরা ওয়েটেড বলতে কি এক্সপেরিমেন্টালি আমরা মাস বার করলাম। লেটস সে 41.3, 42.3, 44.3। সো এই তিনটার বেসিক্যালি আমরা অ্যাভারেজ নিলাম। 1 মিনিট প্লিজ। কি হ্যাঁ, আপনার সময় একটু পরে দেওয়া যাবে? পরে দিব 8টার সময়। Sorry, there was an issue. Anyways, as I was saying that এই দুইটার মধ্যে মেইন পার্থক্য হইতেছে দ্যাট একটা এই যে মনে করো 41.3, 42.3, 44.3, এই তিনটা আমরা মাস বার করলাম এক্সপেরিমেন্টালি ইউজিং ইলেকট্রনিক প্যান ব্যালেন্স। সো এটার আমরা এভারেজ বার করতে পারবো। এভারেজ বার করে যেটা পাবো ওইটা কিন্তু আসলে কিন্তু রিয়েল ইয়েটা না, লাইক ইটস নট দ্য মাস, ইটস উই আর বেসিক্যালি ফাইন্ডিং দ্য মাস রিলেটিভ টু 1/12 mass of a carbon 12 atom. আর আইসোটোপিক মাসের ক্ষেত্রেও সমান, ইটস জাস্ট দ্যাট এটা আমরা আইসোটোপের একটা মাস বার করতেছি তাই এটাকে আইসোটোপিক মাস বলা হয়ে থাকে, নাথিং এলস। কম্প্যারিজন কিন্তু এই সেম জিনিসের সঙ্গেই কম্পেয়ার করে মাসটা বার করা হইতেছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। For A-level chemistry, it is common to work with the mass values rounded to 1 decimal places. এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। Whatever calculations you do regarding relative isotopic mass or relative atomic mass, make sure that you do it in within 1 decimal place. For example, the accurate relative isotopic mass of nitrogen is this, but আমরা আসলে ক্যালকুলেশনের জন্য 14.0 ইউজ করে থাকি। Not necessarily speaking, you need to use the whole thing here. You'll see in most periodic table, এই যে পিরিয়ডিক টেবিল বলো কিংবা পিরিয়ডিক টেবিলেই তুমি দেখবা যে নাইট্রোজেনের তোমার 7 পয়েন্ট কি বলে 14.00307.401 অনেক বড় একটা ভ্যালু লেখা থাকে পিরিয়ডিক টেবিলেই তুমি দেখবা। বাট অ্যাকচুয়ালি তুমি যদি এ লেভেলের কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিলে দেখো সেটা কিন্তু আবার 1 decimal প্লেসে থাকে। সো মেক শিওর দ্যাট অল দ্য টাইম এইভাবে ভ্যালুসগুলা রাউন্ড অফ করে নিবা, ইভেন ইফ দে টেল ইউ টু ফাইন্ড দ্য হোয়াটস ইট কল্ড রিলেটিভ আইসোটোপিক মাস। I hope you understood. তো এটা গেল। অ্যান্ড দ্য ডিফারেন্স অ্যানাদার থিং দ্যাট এটার আইসোটোপিক মাসের সিম্বল কিন্তু এমআর এভাবে থাকে, অ্যান্ড অ্যাটমিক মাসের সিম্বল এআর, এআর এভাবে থাকে বেসিক্যালি। অ্যান্ড হাউ ইজ রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেটেড? ইউ হ্যাভ সিন দিস ইন আইজিসিএসি, বাট উইল গো থ্রু একবার রিক্যাপ দেখবো নিচে, সমস্যা নাই, তাহলে বুঝে যাবা। লাইক উই হ্যাভ সিন দিস প্রিভিয়াসলি, দ্য সিম্বল ফর রিলেটিভ অ্যাটমিক মাস ইজ এয়ার, আই টোল্ড দ্যাট। এবং এটা কিভাবে ক্যালকুলেট হয়? From the mass number and relative abundance of all the isotopes of a particular element. The symbol for the relative formula mass is mr and it refers to the total mass of the substance. এই জিনিসটা মনে রাখবা যে রিলেটিভ ফর্মুলা। আচ্ছা, 1 মিনিট। কি কি খাইছি তো, আপনি কেন খাইতে দিচ্ছেন? Extremely sorry, somebody was disturbing. So as I was saying that ফর্মুলা মাস আর অ্যাটমিক মাস ইন আ সেন্স ওরা অনেকজন আর কি মানে কনফিউজ করে ফেলে যে দুইটাই ডিফারেন্ট কি না সেম কি না। বাট টু বি অনেস্ট দুইটার ইয়েটা সেম না, মানে কি বলে রিলেটিভ অ্যাটমিক মাস বার করার পদ্ধতিটা ডিফারেন্ট এবং রিলেটিভ ফর্মুলা মাসের
বার করার পদ্ধতিটাও ডিফারেন্ট। ইনফ্যাক্ট রিলেটিভ ফর্মুলা মাসটা আমরা সাধারণত রিলেটিভ অ্যাটমিক মাস ইউজ করেই বেসিক্যালি রিলেটিভ ফর্মুলা মাস বের করে থাকি। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল NaCl, এইটা রিলেটিভ ফর্মুলা মাস যদি বার করতে বলা হয় তুমি কিভাবে বার করবা? ইন্ডিভিজুয়াল এলিমেন্টের যে রিলেটিভ অ্যাটমিক মাস আছে ওইগুলা অ্যাডিশন করে আমরা এটার রিলেটিভ ফর্মুলা মাসটা বার করতে পারবো। সে ফর ইনস্টেন্স এটার ফর এক্সাম্পল MR, এটার যদি NaCl এর MR যদি বার করতে হয় তাহলে সোডিয়ামের ইয়ে হইতেছে 23, আমি যতদূর জানি পিরিয়ডিক টেবিল থেকে তুমি দেখে নিবা, আর Cl এর হইতেছে 35.5। সো এই দুইটা তুমি যখন অ্যাড করবা তখন তুমি বেসিক্যালি রিলেটিভ ফর্মুলা মাস বের করে নিবা। ব্যাপারটা বুঝছো কি বলছি কাশিফ? জি। হ্যাঁ ঠিক আছে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এই দেখো এখানে একটা এক্সাম্পল দেখো, রিলেটিভ ফর্মুলা মাসের ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল হাইড্রোজেনের দেখো, ওয়াটারের দেখো, পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমাদের ওয়াটারের ক্ষেত্রে এখানে ওয়াটারের কিন্তু দুইটা হাইড্রোজেন আছে। সো 2 টাইমস দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন প্লাস 1 টাইমস 0, মানে কি বলে 1 টাইমস 0, কেন 0 না, মানে অক্সিজেন আর কি। এখন অক্সিজেনের তো 16, তাই না? তো এই যে 1 আর 16 এগুলো তুমি কিন্তু পিরিয়ডিক টেবিল থেকে দেখে নিবা। আমরা জানি যে পিরিয়ডিক টেবিলে তোমার ফরম্যাটটা এইভাবে দেওয়া থাকে, উপরে একটা ভ্যালু থাকে, নিচে একটা ভ্যালু থাকে। ফর ইনস্টেন্স উপরে মনে করো A আর নিচে মনে করো B। সাধারণত এটা কি রিপ্রেজেন্ট করে? মাস নাম্বার রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এই মাস নাম্বারটাই হইতেছে তোমার AR। এম আই ক্লিয়ার? অ্যান্ড বিটা কিন্তু তোমার অ্যাটমিক নাম্বার, এটা সবাই জানি। সো হোয়াট এভার দ্য এলিমেন্ট ইজ, ওই রিলেটিভ অ্যাটমিক মাসটা তোমার গুরুত্বপূর্ণ। এইটা দিয়েই বেসিক্যালি আমরা এডিশন করে কম্পাউন্ডের ফর্মুলা মাসটা বার করতে পারবো। এটা আমরা ইয়েতে পড়ছিলাম, কি বলে, IGCSE তে দেখেছিলাম। ভেরি ইজি। আদার্স, মানিহা, রুবাব, বুঝেছো? Yes. মানিহা, she's not responding. Saying, so it is expected that you will see or use relative atomic mass values from the periodic table, একটু আগে বললাম। This means that your values will be more accurate. Uh, আশা করি এখানে কোনো ইস্যু নাই। It's very easy and very simple as that. Let's move on. এই পার্টটা গুরুত্বপূর্ণ। দেখো, you guys have seen this value before, if I'm not wrong, in IGCSE, although it was not extensively used. It's known as the Avogadro constant. What is it basically? It's the number of particles equivalent to the relative atomic mass or the molecular mass of a substance. তার মানে it basically represents the number of molecules. Okay, it basically represents the number of particles or molecules present in a substance for 1 mole. মানে 1 mole substance এ কতগুলা particles কিংবা নাম্বার, কতগুলা atoms কিংবা particles আছে, ওই ভ্যালুটাই বেসিক্যালি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করে থাকে। এখন পার্টিকলস বলতে কি বোঝায়? পার্টিকলস বলতে তোমার অ্যাটমস বোঝায়, মলিকিউলস বোঝায়, আয়নস বোঝায়, ইলেকট্রনস বোঝায়। ইট কুড বি এনিথিং বেসিক্যালি, নাথিং এলস। ওকে, so the mass of a substance with this number of particles is called a mole. So mole is basically the fundamental unit that we tend to use, or the fundamental measurement unit that we tend to use in chemistry for representing the Avogadro constant or anything basically. Like we basically use it to represent to measure the amount of substance present anywhere, in terms of when it comes to chemistry. Um, এখন মোল বার করার একটা ফর্মুলা আছে। The formula is pretty simple. This is the formula: N is equal to mass divided by molar mass. Mass is basically the experimental mass. এটা তোমার দেওয়া থাকবে, most of the time দেওয়া থাকে, how it is found. And molar mass, as we discussed a little while back, how to find the molar mass of something. How? By using the individual, what's it called? The individual relative atomic mass. ওগুলো individual relative atomic mass. We multiply it with the number of atoms, individual atoms present in the compound, and then you do the summation. Eta a denominator বসে, basically the thing that we get is basically the moles of a particular substance. Okay, so this is the equation. Remember another thing, that 1 mole of any element is equal to the relative atomic mass of that element in grams. So if you had 1 mole of carbon in your hand, that is 6.02 times 10 to the power 23 atoms, you would have a mass of 12 gram. Now this part is very important. What they're saying is that
একটু আগে বলছি that Avogadro constant represents the number of atoms, molecules, ions, or what's it called, or electrons present in a element or a compound, right? So 1 mole যা আর 12 গ্রাম কার্বনের মধ্যেও ততগুলো অ্যাটমই বেসিক্যালি থাকবে। 12 গ্রাম কেন? তুমি যদি একটু কার্বনে দেখো, if you check the periodic table of if you check the periodic table, you will notice that carbon has a mass number of 12. ঠিক আছে? তার মানে দ্যাট এই তোমার পিরিয়ডিক টেবিলের যতগুলো এলিমেন্ট আছে এগুলো আসলে কোন ফর্মে দেওয়া, 1 মোল ফর্মে দেওয়া, তাই না? সো 1 মোলে কিন্তু তোমার মাস কিন্তু 12 গ্রাম, 1 মোল অফ কার্বনে তোমার 12 গ্রাম থাকে, 12 গ্রাম ইয়ে থাকে, 12 গ্রাম কার্বন থাকে। অ্যান্ড তোমাকে যদি বলা হয় যে হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন 12 গ্রাম কার্বন, তুমি সোজা এটা বলে দিবা 6.02 times 10^23. But if they tell you that how many are there in, let's say, 24 গ্রাম, ঠিক আছে, 24 গ্রামে কত থাকতে পারে ভাইয়া, এটা একটা ইয়ে, তাই না? On that time what you're going to do is that তোমাকে যে ইয়েটা দেওয়া হয়েছে, what's it called, তোমাকে যে মাসটা দেওয়া হয়েছে, এই মাসটা দিয়ে তুমি প্রথমে ইয়ে বার করবা, কি বার করবা, মোলস বার করবা। মোলস বার করার পরে যা মোলসটা পাবা ওই মোলসটার সঙ্গে মাল্টিপ্লাই করবা this number of atoms. So how does this work basically? তুমি অলরেডি জানো that 1 mole of carbon তোমার 6.02 times 10^23 atoms আছে। So x mole of carbon তোমার কতগুলা atoms হবে, x times এতটুকু, ঠিক আছে? আর ওই x মোলটা তুমি কোথা থেকে পাবা, ওই ফর্মুলা ইউজ করে বের করে নিবা। ঠিক আছে? কি বলছি, কাশা বুঝছো? জি ভাই। ওকে, কুল। কিছু ওয়ার্কড এক্সাম্পল যদি দেখি, what is the molar mass of water, how many moles are there in 100 gram of water, how many water molecules are in 100 gram of water. First, the molar mass of water তো খুবই সোজা, একটু আগে দেখছো আমি টেবিলে দেখাইছি that there are two elements of hydrogen and one element of oxygen, so you just multiply with the given number of atoms. So hydrogen there are two, so 2 times 1, current relative atomic mass of hydrogen is 1, so 2 times 1 plus 16, the whole oxygen there is only one atom, so you just do 16 times 1, which is just 16. 16 is basically the relative atomic mass of oxygen, and here you go, that's the relative formula mass of water. And this is the unit, remember that this is the unit of mr, formula mass, ঠিক আছে, gram per mole, সবসময় মনে রাখবা। And it kind of makes sense because if you rearrange this formula, what happens, molar mass is equal to mass divided by moles, right? mass হইতেছে গ্রাম, এ হইতেছে মোল, তাহলে ঘুরে ফিরে তোমার মোলার মাসের ইউনিট কি আসে, গ্রাম per mole, right? So that's how the unit is coming from. I hope you understood. So এখান থেকে তোমার মোলস ইজ ইকুয়াল টু মাস বাই মোলার মাস দিয়ে মোলস বার করে ফেললা। এই যে একটু আগে যেটা শিখাইছি, মোলস বার করার পরে কি করবা, এক্স টাইমস 6.02, ওই এক্সটা এখন এখানে 5.56 টাইমস 6.02 টাইমস 10^23, you get your number of molecules down here like this. এই হলো গেল। সো এই ওয়ার্ক এক্সাম্পলটা কি বুঝছো কাশিফ and everyone? Yes ভাই। Okay, Rubab, did you understand? Yes. নেক্সট ওয়ার্ক এক্সাম্পলটা যদি দেখি আমরা, ফর এক্সাম্পল এটা দেখো, what is the mass of the following 500 million atoms of platinum. ওকে, 500 millions of platinums, মিলিয়নে কয়টা জিরো, 10^6, এটা মনে রাখবা সব সময়। সো নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা ইউজ করবা। আর এই ফর্মুলাটা টু বি অনেস্ট একটু আগে মানে আমরা যেটা ডিরাইভ করছি মনে আছে, বলছিলাম না দ্যাট ইয়ে করার জন্য x টাইমস 6.02 টাইমস 10^23, এই জিনিসটাকে ওরা ফর্মুলা হিসেবে নিচ্ছে। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা বেসিক্যালি, this is the formula, the number of moles is equal to number of particles divided by Avogadro constant times Na. So ওই দেখো ওই x টাই কিন্তু নাম্বার অফ মোলসটাই হচ্ছে x, x এর সঙ্গে Avogadro কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করলেই তুমি নাম্বার অফ পার্টিকলস পাইতেছো। ঠিক আছে, ওরা এখানে একটা ফর্মুলা বানাই দিছে আর কি, ইন আ সেন্স। সো এনিওয়েজ ইউ ক্যান ইউজ দ্য লজিক মেথড, or you can just simply memorize this formula down here in order to find the moles. It's easy. সো জাস্ট কি করবা, এখানে কিন্তু তোমার পার্টিকলস দেওয়া আছে, পার্টিকুলার নাম্বার যেহেতু দেওয়া, এই জন্য ওরা এই ফর্মুলাটা এভাবে দেখাইছে আর কি। সো 500 টাইমস 10^6, কারণ 1 million has about 10^6, I mean 10^6 zeros, so you just multiply that,
divided by the Avogadro's constant, which you know that 6.0 times 10 to the power 23, and that's the number of moles. And moles বার করলাম, moles বার করার ফলে তো আমাদের মাস বার করতে হবে, তাই না? So mass is equal to moles times molar mass দিয়ে আমরা মাসটা বের করে নিলাম. That previous formula, you saw that, this formula down here, nothing else. Then in this case they've used molecules. It's the same concept. See, it's the same concept. It's just that what you do is that this time you find the molar mass of ethanol, C2H5OH. molar mass তো দেখতেই পারতেছো কিভাবে বার করছে. You get the molar mass, and then এখানে একটা জিনিস দেখো, তোমার particles number দেওয়া আছে, so particle-টা এখানে বসাই দিবা. Avogadro constant value. What is the particle number here? This number of molecules, এটা numerator এ বসবে. আর Avogadro's constant তো জানো. Then you get the moles, and after you get the moles you just multiply, use this formula, mass is equal to moles times molar mass. এই যে একটু আগে প্রথম স্টেপই molar mass বার করছো, you do that and you get your mass. Okay, so that's how you go. কিছু জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে Avogadro constant is a very large number. It's a very large number, so always try to write the standard form. Do not write this because obviously you might forget. uh, অনেক সময় ভুলে যায় মানুষ, আমি লিখেও না, এটা লিখবার চেষ্টা করবা. And this is also important as well. Look, when you're completing calculations using Avogadro's constant, you may end up with answers that seem very large or very small. Don't automatically assume that they must be wrong, because as I said, since it's a very big number, right, since it's a very big number, that's why you might see the answers unusually large or unusually small. So don't get panic, যেটা পাইছো ওইটাই তুমি লিখে দিবা. And another thing, when you multiply or divide by Avogadro's constant, your answers will naturally become very large or very small. It's basically basic math. Basically, একটা বড় নাম্বারের সঙ্গে তুমি যত ছোট নাম্বার multiply করতে থাকবা, it tends to either become very small or it tends to become either very large. Okay, so these are some things that you should keep in mind. আরেকটা কথা, 6.02 times 10 to the power 23 ইউজ করার চেষ্টা করবা সবসময়. Don't try to use like 6.023 times 10 to the power or 234. Like, do not expand this part. যেটা দেওয়া আছে এটাই ইউজ করবা, because if you expand this part, sometimes the answer tends to shift as well. ঠিক আছে, মার্ক স্কিমের সঙ্গে কোনো সময় ম্যাচ হয় না, কিংবা কোনো সময় ম্যাচ হইলেও it kind of basically goes away from the range provided in the mark scheme, and that time তুমি মার্ক পাইতেও পারো আবার মার্ক নাও পাইতে পারো. ঠিক আছে, কি বলছি? So do try to use this value down here. Did you understand, Kashif and everyone? জি ভাইয়া। Okay. Balancing equation of Shuja. It's very easy. A simple equation is a short way of describing a chemical reaction using chemical reactions to show the number and type of each atom in the reactants and products. A word equation is a longer way of describing a chemical reaction using only words to show the reactants and products. Very easy, basically. মানে word equation আর simple equation এর মধ্যে পার্থক্যটা কি আমি যদি দেখাই, for example, you have NaCl plus water gives you okay, not water, NaCl plus কি দেওয়া যেতে পারে, let's say H2SO4. Okay, let's just give water. কি তৈরি হবে, NaOH আর water. So this is, as you can understand, this is a symbolic equation. এটাকে জাস্ট তুমি প্রত্যেকটা এলিমেন্ট কিংবা প্রত্যেকটা প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্টের যদি তুমি জাস্ট ওয়ার্ড লিখো, তাহলে সেটা ওয়ার্ড ইকুয়েশন হয়ে যায়. ঠিক আছে, ভেরি সিম্পল ইজ দ্যাট. আচ্ছা, এখন এটা যদি ব্যালেন্স করতে বলা হয়, ব্যালেন্সিং মানে কি? We need to check out the total number of each elements tend to be same on both sides, right? So Kashif, can you tell me how do you is it balanced or do I need to add something up? ভাইয়া, বলো. You can try, no problem. Look, for sodium. রাইট সাইডে বলো. তিনটা হাইড্রোজেন। Right side, okay, we can clearly see that there are 3 hydrogen atoms in the right side, but in the left. স্প্লিট আছে। Okay, so how can we tackle this basically? Any idea? না ভাইয়া। No, we need to just basically add a number here. We basically need to add a number in the coefficients, that's it. যাতে করে মানে দুই সাইডেই বেসিক্যালি তোমার নাম্বার অফ এলিমেন্টস সেম হয়ে যায়.
So it could be a number or it could be a fraction, whatever you name it basically. So এটা যদি হয়ে থাকে তাহলে এইট, ওকে, ও সরি, এখানে তো HCl হবে, আমি তো বলি। তো এটা যদি এখন হয়ে থাকে, তো তোমার এখানে তোমার দুইটা হাইড্রোজেন আছে আর এখানে একটা অক্সিজেন আছে, সরি। হ্যাঁ, আমি একটু ইয়ে করছিলাম, মিস্টেক করছিলাম। নো, এখানে H2 না, এখানে HCl হবে, কারণ এখানে তো Cl থাকার কথা। নো, দিস ইজ ব্যালেন্সড বেসিক্যালি। ব্যালেন্সড কেন? কারণ তুমি যদি দেখো এখানে একটা সোডিয়াম আছে, এখানে একটা সোডিয়াম আছে, এখানে একটা Cl আছে, এখানে একটা Cl আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন মিলে তোমার দুইটা হাইড্রোজেন হয়, so that's balanced as well. There's one oxygen here and there's one oxygen there, so that's how you basically balance it. ঠিক আছে, ব্যালেন্সিং খুবই সোজা, it's pretty easy, বাট সবসময় মনে রাখবা এই রিয়াকশন ব্যালেন্স করতে হবে, কারণ রিয়াকশন ব্যালেন্স না করলে ক্যালকুলেশনের সমস্যা হয়। Mole ratio তুমি পাবা না, and if you don't get the mole ratio, the correct mole ratio, then it's going to be hard for you to calculate, calculate the required stuff. So when balancing equations, remember not to change any of the formulae. Formulae change করবা না, just number add করবা. Put the numbers used to balance the equation in front of the formulae. এই যে NaCl আছে না, NaCl এর সামনে যদি কোনো নাম্বার বসাইতে হয় 3, তাহলে 3 বসাবা। 3 বসাইলে কি হয়ে যাবে? যদি তুমি দেখো যে 3 বসাইলে মনে করো রিঅ্যাকটেন্ট সাইড এবং প্রোডাক্ট সাইডে যদি তিনটা সোডিয়াম হয়ে যায় 3 বসাইলে, তাহলে 3 বসাবে এরকম। You don't have to change the formulae by adding a 2 here or in a subscript লেভেলে যদি 2 দেওয়া লাগবে না, এভাবে দিবা না। ঠিক আছে, জাস্ট ফ্রন্টে দিবা। এটা গেল। To balance firstly the carbon, then the hydrogen, and finally the oxygen in combustion reactions of organic compound. What is combustion reaction? Combustion reaction is basically when something reacts with oxygen. For instance, if I give an example, for example, calcium carbonate, okay, calcium carbonate reacting with oxygen. This mainly providing about carbon dioxide, okay, mainly carbon dioxide or water আসে সাধারণত, if I say so, okay, uh, কিংবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলো। So as I was trying to say, uh, in these cases তুমি যেটা করবা সেটা হইতেছে চেষ্টা করবা ইয়ে করার জন্য, কার্বনটা ব্যালেন্স করার জন্য, কি কার্বন আছে দুই সাইডে ওইটা ব্যালেন্স করার জন্য। সরি, আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলবো না, ইউ ক্যান গিভ লাইক ক্যালসিয়াম কার্বনেট, দ্যাট উড বি আ বেটার অপশন বেসিক্যালি। সো এটা যেটা করতে পারো সেটা হইতেছে প্লাস ক্যালসিয়াম। সো এটা যেটা পড়তে পারো সেটা হইতেছে ফার্স্ট অফ অল তুমি কি করবা, কার্বনটাকে ব্যালেন্স করবা, কার্বন দুই সাইডে আছে কিনা ওইটা দেখবা, মানে টোটাল নাম্বার অফ কার্বন দুই সাইডে সেম কিনা ওইটা দেখবা, তারপরে হাইড্রোজেন দেখবা, এরপরে তুমি অক্সিজেন ফাইনালি সমান কিনা ওইটা দেখবা। কম্বাশন ইজ হোয়াট, ইট বেসিক্যালি you reacting with oxygen and in the process producing carbon dioxide and water as byproducts basically. Okay, so that's how it goes. Are physical state of reactants and products in a chemical reaction. So solid হইলে S দিবা, liquid হইলে L দিবা, gas হইলে G দিবা. So this is pretty easy, nothing that much of thing. Like for example, calcium carbonate এটা সাধারণত solid থাকে, so state simple S দিবা। ওয়াটারের ক্ষেত্রে সবসময় লিকুইড দিবা, অনেকজন আবার অ্যাকোয়াস দিয়ে দেয়। ইটস নট অ্যাকোয়াস, বেসিক্যালি ইটস আ লিকুইড। অ্যাকোয়াস কি? অ্যাকোয়াস তুমি সলিউশন যেগুলো তৈরি হবে ওগুলোর ক্ষেত্রে দিবা, লাইক ফর ইনস্টেন্স NaCl সলিউশন যদি তৈরি হয় তখন তুমি অ্যাকোয়াস দিবা। ঠিক আছে, কি বলছি? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? জি ভাইয়া। ওকে, কুল। এই যে অ্যাকোয়াস আছে। And these are some common ions and their charges. If you see here, for example, iron 2 Fe2 plus, copper 2, chromium 3 plus, ammonium hydroxide, nitrate. এগুলো সব I believe IGCSE chemistry তে পাইছো। Nothing to explain, just এই টেবিলটা একটু দেখে নিবা, আর কিছু না। For ionic compounds, you have to balance the charge of each part by multiplying each ion until the sum of the charges becomes zero. So this part is very crucial. For example, আমি একটা example দিয়ে যদি শিখাই, what is the formula of aluminum sulfate, তুমি যেটা করবা, you write out the formula of each ion including their charges. So প্রথমে তুমি formula লিখবা aluminum sulfate এর Al3 plus SO4 2 minus. Now you need to balance the charges. কি বলছিল এখানে? They said here the sum of the charges should be zero. So before we find the summation, we need to ensure that the charges are balanced. All right.
এখানে যদি দেখো SO4 2 আমাদের কিন্তু এখানে 3 প্লাস আছে, ঠিক আছে, আর এখানে 2 মাইনাস আছে। সো ইফ উই মাল্টিপ্লাই 3 with 2 you get +6, and if we multiply 2 with 3 you get -6। এতে করে কি হয়, +6 আর -6 পাই, তাই না? এইটাকে যখন আমরা এডিশন করব, so +6 -6 0 আসে sum of the charge, so that's what they mean by balancing the, what's it called, balancing the ionic compounds, ঠিক আছে? So we do not write AlSO42 something like this, we actually tend to write Al2SO43। I hope you understood what is the actual reason why we write Al2SO43, because IGCSE তে তোমরা হয়তো বা পড়ছিলা that Al3 plus SO42 minus এটার ভ্যালেন্সি O নিয়ে ফেলে আর এটার ভ্যালেন্সি O নিয়ে ফেলে, এতে করে কি হয় Al2SO43, right? You can I guess you guys basically learn this way basically, maybe, if I'm not wrong, but actually why does this happen, it's because of this is the rational explanation. Okay, did you understand, everyone? জি Okay, cool. Rubab, did you understand? Okay. এই তো এখানে দেখো another method that also works is to swap the numbers, একটু আগে যেটা বললাম, the example above the numbers in front of the charges, যা মানে এক্সপ্লেন করছি এটা জাস্ট এখানে লেখা আছে আর কিছু না। Worked example, balancing the following equation, এখানে দেখতে পারো এটা, ইটস ভেরি ইজি টু বি অনেস্ট, আমি সিম্বলিক ব্যালেন্সিংটা দেখাইছে আর কি, নাথিং rocket science here, mg oxygen mgo, how many there's two oxygen, there is one oxygen, so you just give a two in the product side, but hey, you can clearly see এখানে আবার দুইটা ম্যাগনেসিয়াম আছে, এখানে একটা ম্যাগনেসিয়াম, সো এখানে আরেকটা দুই দিয়ে দিবা ম্যাগনেসিয়ামের পাশে, so now it's kind of balanced, all of the elements are balanced. That's how you basically balance an equation, nothing else. And if you want, you can use appropriate state symbols. Magnesium is a solid because it's a metal, oxygen is a gas, no rocket science in that, and magnesium oxide যেটা তৈরি হয় এটা সাধারণত সলিডই থাকে, কারণ একটা সলিড গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করতেছে, ওই গ্যাসটা এটার সাথে কম্বাইন হয়ে একটা সলিডই তৈরি করার কথা, যেহেতু রিঅ্যাক্টেন্টটা সলিড। Ionic equation are basically used to represent aqueous solutions where they dissociate into their ions, like NaCl যদি aqueous থাকে, so Na plus যখন এটা তোমার পানির মধ্যে ডিসোসিয়েট হবে তখন এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো Na plus Cl minus দিয়ে, ঠিক আছে? একটা এখন অবশ্যই this part is very much crucial. Why it's called Ionic equation? Because it only shows the ions or other particles that taking part in the reaction, not the spectator ions. Spectator ions are those what? The ones which do not take part in the reaction. If I give an example, for example, zinc, copper 2 sulfate reacting to produce zinc sulfate and copper. ঠিক আছে? So a good way to derive the ionic equation is by checking the state symbols, ঠিক আছে? যেটায় aqueous লেখা থাকবে ওইগুলোর কিন্তু ions থাকবে। ফর এক্সাম্পল এটার কিন্তু আয়ন আছে Cu2 plus SO42 minus, জিঙ্কের নাই কারণ জিঙ্ক ইজ সলিড ফর্ম, কপারের কিন্তু সলিড ফর্ম, এই দুইটা টাচ করা লাগবে না। Zn2 plus আর SO42 minus, দেখো নিচে তুমি একটু দেখো ওরা দেখছে Cu2 plus SO42 minus, Zn2 plus SO42 minus, এরকম। Now if you see here clearly, clearly you can see that SO42 minus কে আমরা কাটতে পারি দুই সাইড থেকে, কেন? কারণ these are spectator ions, এগুলা কিন্তু যেহেতু দুই সাইডেই তোমার সমান, তার মানে কি they are not these ions are not being used up during the reaction, so we can just cut them up and eventually get our main ionic equation. Remember, if the spectator ions are present, it is not considered as a full ionic equation. Okay, বুঝছো কাশাফ সবাই? জি ভাইয়া ওকে, কুল। সো এক্সপেরিমেন্টাল অবজারভেশনস আর ইকুয়েশনের মধ্যে একটু যদি দেখো, কেমিক্যাল ইনফরমেশন ইকুয়েশনস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য রিয়াকশন দ্যাট ইজ টেকিং প্লেস, জাস্ট একটা সামারি দিছে আর কি সাধারণত, বাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই আমি থার্ড পয়েন্টটা বলতে যাচ্ছিলাম, দ্যাট ব্যালেন্সড ইকুয়েশন ক্যান অলসো বি ইউজ টু ক্যালকুলেট মাসেস অ্যান্ড ভলিউমস ইনভলভ ইন রিয়াকশনস। সো রিয়াকশনটা সবসময় চেষ্টা করবা দেখার জন্য যে ওয়েদার ইটস ব্যালেন্সড অর নট, কারণ ব্যালেন্সড ইকুয়েশনের মোল রেশিও দিয়ে আমরা কি করি, মাস ক্যালকুলেট করি, ভলিউম ক্যালকুলেট করে থাকি। আর আয়নিক ইকুয়েশনের ক্ষেত্রে জাস্ট রিয়াক্টিং পার্টিকলস গুলা দেখানো হয়। ফর এক্সাম্পল দিস ইজ দ্য, অ্যাজ ইউ ক্যান সি, এই তো আর কিছু না।
আর এইটা গেল। আর স্পেকটেটর আয়নটা আইডেন্টিফাই করতেও সাহায্য করে আয়নিক ইকুয়েশন ড্র করার সময়। আচ্ছা, let's try to go through some of the typical, basic reactions that we will encounter in AS, although you have encountered it previously in IGCSE as well. So it's nothing new basically. So first of all, we have displacement reaction. Obviously, displacement reaction key. When a less reactive element is displaced or replaced by a higher reactive element according to the reactivity series. So দেখতেই পারতেছো ব্রোমিন আয়োডিনকে ইয়ে করতেছে, আয়োডাইড আয়ন্সকে স্পেসিফিক্যালি রিপ্লেস করে কি তৈরি করতেছে দেখো কেবিআর, আর আয়োডাইড আয়ন্সটা কনভার্ট হয়ে যাচ্ছে আয়োডিনে। And why is that the case? Because we know that as we go down the group, what is as we go up the group, sorry, groups equal to group 7 elements, তাই না? So as we go up group 7, what happens? Reactivity increases. Reactivity increases, right? আর আমরা জানি ব্রোমিন আর আয়োডিন, আয়োডিন কিন্তু ব্রোমিনের নিচে, so তার মানে কি ব্রোমিন is more reactive than iodine, তাই না? And that kind of makes sense why it can displace or replace iodine and produce KBr and iodine like this, ঠিক আছে? এটা হইলো গেল। আচ্ছা, আর একটা কথা হইতেছে যেহেতু সবগুলা অ্যাকোয়াস প্রত্যেকটার কিন্তু আয়নিক ফর্ম আছে। ফর এক্সাম্পল Br2 যেটা, এটা আয়নিক ফর্ম মানে ইটস কাইন্ড অফ ডিজলভড ইন ওয়াটার, ব্রোমিন ওয়াটার বলে এটাকে, ঠিক আছে? সো এটার মানে আয়নিক ফর্ম লিখা না লিখার সমান ইন আ সেন্স। সো আয়নিক ফর্মটা কোথায় তোমাকে লিখতে হবে? যখন এটা কম্পাউন্ড ফর্মে চলে যাবে তখন তুমি বেসিক্যালি এটার আয়নিক ফর্ম লিখবা, ঠিক আছে? আহ, আরেকটা কথা, বিফোর আমরা যদিও এটা এই চ্যাপ্টারে নাই, আমরা অক্সিডেশন রিডাকশনে পড়বো। আহ, দেখি পারো কিনা। কাশাপ বলো তো এখানে কে অক্সিডাইজড হইতেছে আর কে রিডিউসড হইতেছে? Uh, Rubab, can you try? bromine oxidation. Can you try? Rubab? Okay, let's try to just tackle it out. Clearly, you can see that bromine থেকে Br minus তৈরি হইতেছে, তাই না? That means electron gaining is happening. And according to oil rig, what does oil rig means? Oxidation is loss. Loss, right? And reduction is gain. তাই না? তার মানে কি এখানে ব্রোমিন কি করতেছে? ইলেকট্রন গেইন করে তোমার ব্রোমাইড আয়ন তৈরি করতেছে। সো ও যদি ইলেকট্রন গেইন করতেছে, this will be what? This will be reduction. That means bromine is getting reduced to bromide ions. On the other hand, the opposite thing is happening where the iodide ions are losing the electrons to bromine and producing iodine. Okay, the neutral, electrically neutral iodine. So this is an example of oxidation. Kashif, did you understand? ভাইয়া চার্জ থেকে কি বুঝবো গেইন হচ্ছে নাকি লুজ হচ্ছে? হ্যাঁ, তুমি চার্জ দেখে বোঝা লাগবে, কারণ আমি বললাম না চার্জ, মানে চার্জ, ব্রোমিন চার্জ কেন গেইন করতেছে? ইলেকট্রন গেইন করার ফলেই না চার্জ গেইন করতেছে, তাই না? এন্ড আমরা জানি যে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন এন্ড রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন, সো এনিথিং দ্যাটস গেইনিং ইলেকট্রনস ইটস গোইং টু বি রিডাকশন। বুঝছো? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে। কিছু ট্রিক্স থাকতে পারো যদি। দ্য ইউজ অফ কেমিক্যাল ইকুয়েশনস ক্যান হেল্প আইডেন্টিফাই রিস্কস এন্ড হ্যাজার্ডস ইন দ্য রিয়াকশন এন্ড সাজেস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিকশনস when necessary. এই জিনিসটা গুরুত্বপূর্ণ, কারণ কেমিক্যাল ইকুয়েশন দেখলে তুমি বুঝতে পারবা দ্যাট কি তৈরি হইতেছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পারতেছি আয়োডিন তৈরি হইতেছে কিংবা ব্রোমিন তৈরি হইতেছে, ঠিক আছে? Remember one thing, that bromine liquid, for example, the use of aqueous bromine in the above example should suggest the potential use of a fume covered and nitrile gloves. এটা ইউনিট 3 এর পার্ট। যদিও ইউনিট 1 এ কোনো সময় আসে, তোমাকে প্রশ্ন করতে পারে that what are the potential precautions that we should take while doing this reaction, তখন তোমাকে কি করতে হবে? ফিউম কাভার্ড বলবা কিংবা নাইট্রাইল গ্লাভস ইউজ করা লাগবে, এরকম কিছু বলা লাগবে। কেন? Because bromine liquid is toxic, corrosive and harmful to the environment. Bromine water with a concentration of this much is corrosive, and with a concentration of this and this it's irritant. You don't have to memorize these ranges though, but just একটা মানে what's the severe, they wanted to just show you the severity of the bromine water, or how severe it is when it comes to your health, according to the concentration it is দেখাইলো আর কি। তার মানে কি কনসেন্ট্রেশন যত বেশি হবে সিভিয়ারিটি বাড়বে, তাই না? এই হইলো ব্যাপার, আর কিছু না।
I hope you understood. Neutralization reaction. Well, neutralization reactions are, we saw this in IGCSE as well. It's basically the reaction between acids and bases, right? এবং এতে করে কি তৈরি হয়, একটা নিউট্রাল সল্ট তৈরি হয়, ঠিক আছে, একটা সল্ট তৈরি হয় আর পানি, and sometimes other compounds such as carbon dioxide. Now it depends whether whether the reactant has carbon or not. If the reactant is carbon, then we can produce carbon dioxide. তো এই যে নিচে দেখো সোডিয়াম কার্বনেটে কিন্তু কার্বন আছে, এই জন্য এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড অ্যালং উইথ সল্ট আর ওয়াটারের সঙ্গে তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে আমরা আইজিসিতে পড়ছিলাম দ্যাট যদি গ্যাস তৈরি হয় তাহলে কি অবজারভেশন কি থাকে, এফারভেসেন্ট কিংবা ফিজিং, তাই না? তো এটাও আসতে পারে কোন সময়, হোয়াট ইজ দ্য অবজারভেশন, তুমি ইউনিট 3 তে পেতে পারো দ্যাট what is the observation for this reaction, so effervescent কিংবা fizzing takes place বলবা because carbon dioxide is produced. Okay, I hope you understood. Ionic equation just এটার জাস্ট সিম্পলিফিকেশন, দ্য স্পেকটেটর আয়ন্স কি করা হয়েছে, সরায় ফেলা হয়েছে। এখানে স্পেকটেটর আয়ন বলতে পারবা, কাশাপ বলো তো এখানে স্পেকটেটর আয়নটা কি, ইফ ইউ ফ্রম হিয়ার হোয়াটস দ্য স্পেকটেটর আয়ন হিয়ার, কোন এলিমেন্টের দুই সাইডে যেটা ইউজ হইতেছে না কিংবা সেম থাকতেছে বলতে পারবা? আহ নাইট্রোজেন, sorry, I mean sodium. সিএল, ডোন্ট ইউ সি, সিএল Okay, সিএল chlorine. কাটলেই কিন্তু তোমার থাকতেছে, সিএল সিএল আরেকটা আছে বলো তো, আরেকটা আছে বলো কোনটা? আচ্ছা রুবাব বলো, there is another element which is a spectator ion here, can you tell me? Sodium. Yes, exactly, good. Look, they are kind of remaining same in both side, reactant and product side, so you just cut them up, you can clearly see তাহলে বাকি থাকে কি H plus OH minus আর পানি, দেখো they wrote this down here for the same theory or logic for the second reaction as well. If you identify the spectator ions, it's probably sodium, and it is sodium, and then there is carbonate, carbonate তো না, carbonate না, আরেকটা হইতেছে তোমার nitrate, দেখো it's the same in both sides, so you can cut nitrate, that's it, done. So sometimes rather than they might provide you this reaction, you will have to write the ionic equation sometimes, so make sure just cut the spectator ion and you can just directly write this equation, nothing else, very easy. uh, for neutralization reaction, the main hazards are linked to the concentration of the acid and also the type of acid. Yes, this is very much important. The type of acid is important regarding the main hazard before you identify the main hazards. For example, if the acid is strong, like in hydrochloric acid, then obviously the precautionary measures has to be more severe. Like it has to be more harder. We need to take several precautionary measures. And if it's weak, then sometimes you do not have to even take precautionary measures. Because this could be also mean monoprotic, diprotic, triprotic. See, what do they mean by monoprotic, diprotic, triprotic here is that the number of H plus they can donate. For example, how many H plus do they have here? Two, right? There are two hydrogen ions, right? So সাধারণত দুইটা H plus donate করতে পারে, এই জন্য এটাকে diprotic বলা হয়. So the di, tri and mono, these are basically the number of H plus ions its respective acid can donate, nothing else, ঠিক আছে, এই হলো ব্যাপার। So mainly depends on the concentration of the acid, the type of acid, the base, the strength of the base. I mean the logic kind of implies for base as well, since the same logic. So yeah, nothing else. Precipitation reaction is the last type of reaction. I mean, it's pretty simple. It's where one of the product is a solid, in simple terms, একটা solid থাকে, and এই দেখো এটা হচ্ছে একটা এক্সাম্পল, দেখো এখানে ব্যারিয়াম সালফেট তৈরি হয়েছে, এবং এটার যদি আমি বলি স্পেকটেটর আয়ন কি, দেখতেই পাচ্ছ এটার স্পেকটেটর আয়ন হচ্ছে সিএল, সিএল সিএল কাটা, আরেকটা আছে, আরেকটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম কাটা, তাহলে যেটা থাকে এটা হইতেছে তোমার আনসার। তোমাকে কিন্তু কোনো সময় কোয়েশ্চেন পেপারে এটা দিয়ে দিবে জাস্ট, তখন তুমি আবার মানে ইউ ক্যানট বলতে পারবা না যে এটা কিভাবে আসছে, জিনিসটা কিন্তু এখান থেকে আসছে, ঠিক আছে। So make sure to just check the reaction, and this is a famous reaction, you have seen this in IGCSE as well, the test of sulfate. When we used to perform test of sulfate, তখন কি করতাম আমরা, কি বলে, সো যদি কম্পাউন্ডের মধ্যে থাকে মানে টেস্ট অফ সালফেট, যদি কম্পাউন্ডের মধ্যে যদি সালফেট থাকে,
ওইটার প্রেসেন্স ডিটারমাইন করার জন্য আমরা barium chloride solution অ্যাড করে থাকি, and then what happens, the white precipitate which is produced is basically this one down here. ঠিক আছে, কি বলছি, কালারটা মনে রাখবা। And most of the time it's a clear example of where consideration for further practical procedures is most obvious. So what they're trying to say is that precipitation reaction এর মাধ্যমে আমরা বুঝতে পারি that whether the reaction is over or not, or whether যদি over না থাকে তাহলে বুঝতে হবে আরো practical procedures লাগবে করার জন্য। আর আরো কথা হয়েছে like precipitation reactions are used to determine specific anions or cations present in the compound, so that's another thing. ঠিক আছে, এটা গেল। empirical formula ব্যাপারে তো বললাম, it's nothing new, just remember the definition, just এই definitionটা মনে রাখবা, আর এত কিছু just দেখে নিবা, কিন্তু মেইন কথা হইতেছে তোমার ম্যাথ দিবে, ঠিক আছে, এটা হইতেছে ম্যাথ। ফর এক্সাম্পল, determine the empirical formula of a compound that contains 10 gram of hydrogen and 80 gram of oxygen. So তোমাকে এরকম একটা ম্যাথ দিয়েই দিবে। So what you're gonna do is just এই টেবিলের মতো করবা। First of all, you note down the mass of each element, and then you just divide the mass by the atomic masses. What are the atomic masses? Periodic table থেকে দেখে নিবা, মাস নাম্বারটাই কিন্তু তোমার অ্যাটমিক মাস থাকে, ঠিক আছে, কি বলছি, সো ওইটা দিয়ে দিবা, and then 10 5 আসে। এখন you divide by the lowest figure to obtain the ratio. Now what is the lowest figure here? 5.0, right? So 5.0 দিয়ে দুইটা দিয়ে divide করবা, you're gonna get the simplest ratio, 2 and 1. So water is the empirical formula here of the compound. বুঝছো সবাই? কাশিফ, রুবাব? জি ভাই। জি। Okay, very easy to be honest, nothing else. তারপরে হইতেছে the next one, determine the empirical, or they might provide you in percentage form। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, that contains 85.7% carbon and 14.3% hydrogen. In this case ওই পার্সেন্টেজটাকেই তুমি মাস ধরবা, ঠিক আছে, পার্সেন্টেজটাকে মাস ধরবা, অ্যান্ড কার্বনের অ্যাটমিক মাস গুলো অ্যান্ড হাইড্রোজেনের মাস দিয়ে ওই সেম কনসেপ্ট মোল বার করবা। মোল বার করার পর জাস্ট ইয়েটা পাবা, লোয়েস্ট ফিগারটা পাবা, ওইটা দিয়ে রেশিও বার করে নিবা 1.0 2.0, and there you go, you get the empirical formula, that's it, nothing else, very simple as that, nothing else. Molecular formula, well আমরা molecular formula তো দেখছি এটা কি, it gives the exact number of atoms of each element present in the formula of the compound. এখন এটা কিভাবে বার করা হয়, তুমি empirical formula থেকে কিন্তু molecular formula বার করতে পারো। How do you do that? You basically divide the relative formula mass of the molecular formula by the relative formula mass of the empirical formula. So if I give an example, CH2 এটার formula mass কি, 12 plus 2 times 1 কত আসে, তোমার 14 আসে, ঠিক আছে, আর তোমার CH4 C2H4, ঠিক আছে, C2H4 এটার empirical এটার ফর্মুলা মাস, এটা কিন্তু মলিকুলার ফর্মুলা, ঠিক আছে, এই মলিকুলার ফর্মুলার ফর্মুলা মাস কি হবে, 12 times 2 plus 4 times 1, তাহলে এটার আনসার কি হবে, 24 plus 4 which is about 28। এখন তোমার কি বলছে, you divide this with this, তাহলে 28 divided by 14 কত আসবে, 2, তাই না? Now you're gonna use this, এই 2 এর ভ্যালুটা তুমি এই CH2 এর সঙ্গে মাল্টিপ্লাই করবা, সো x CH2, ওকে, এই x টা কিন্তু এই 2 CH2 যদি করো, এবার কিন্তু কি করবা, জাস্ট এখানে সাবস্ক্রিপ্টে ভ্যালুগুলো বসাই দিবা, তাহলে কি হবে C2, আর এখানে হাইড্রোজেন অলরেডি যেহেতু দুইটা আছে, 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 4 আসে। সো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আমি কিভাবে এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলাটা বার করলাম, কাশিফ এন্ড এভরিওয়ান? জি ভাই। Very easy, very simple as that, nothing else. তো এই দেখো, দেখো এখানে কি করছে ওরা, হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ এক্স, যেটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইছে আর কি, এম্পিরিক্যাল মাসের ফর্মুলা বার করছে ওরা, মানে ফর্মুলা মাস বার করছে ওরা, দেন দে ডিভাইডেড দ্য রিলেটিভ ফর্মুলা মাস অফ এক্স বাই রিলেটিভ এম্পিরিক্যাল মাস, এই যে কি বলে ওইটা ডিভাইড করছে এম্পিরিক্যাল মাসের সঙ্গে ডিভাইড করছে যেটা দেওয়া আছে, রেশিওটা বার করছে, তারপর কি করছে, জাস্ট মাল্টিপ্লাই করছে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, এই দেখো is C8H20S2. Alright, I hope you understood, very easy. এখন আসো percentage composition by mass. This is a nice thing. See, the percentage by mass of an element in a compound can be calculated using the following equation. দেখো percentage mass of an element is relative atomic mass times the number of atoms of the element divided by the molar mass of the compound times 100. So
ভালো কথা, ফর্মুলা তো বুঝছো, ঠিক আছে, বাট এটা কিভাবে কাজ করে এখানে দেখলে বুঝবে এই এক্সাম্পলটা। ফর এক্সাম্পল এখানে বললো তোমাকে কি, এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়ামের মাসটা পার্সেন্টেজ আকারে লিখতে কিংবা পার্সেন্টেজ আকারে ক্যালকুলেট করতে। ঠান্ডা মাথায় প্রথমেই তুমি কি করবা, পুরো কম্পাউন্ডের ফর্মুলা মাসটা বার করবা। ওই দেখো ওরা বার করছে ক্যালসিয়ামের কত 40, রিলেটিভ অ্যাটমিক মাস কত 40, কার্বনের কত 12, অক্সিজেনের কত 16। So when you do the summation here like this, you get the formula mass of the whole compound. Then you do what? You basically put in the numerator, you basically multiply the relative atomic mass of the intended element with the number of atoms of the intended element. তাহলে intended element হইতেছে ক্যালসিয়াম, এখানে এখানে জাস্ট একটা আছে, সো 1 times relative atomic mass তো 40 ক্যালসিয়ামের, সো এটা দিয়ে মাল্টিপ্লাই করবা, and then eventually you get the mass which is 40%। বুঝছো সবাই? জি ভাইয়া। ভেরি ইজি। তারপরে হইতেছে water crystallization. See, water crystallization is when some compounds can form crystals which have water as part of their structure. একটা এক্সাম্পল যদি দেই, এই যে this is an example of a water, এই যে CuSO4.5H2, এটাকে সাধারণত আমরা কি বলি, হাইড্রেটেড কপার টু সালফেট বলি। আইজিসিসি দেখছো, এই যে এই পার্টটাকে আমরা কি বলি, এই পার্টটাকে আমরা ওয়াটার ক্রিস্টালাইজেশন বলে থাকি। ঠিক আছে, বিভিন্ন কম্পাউন্ড আছে এরকম। সো কম্পাউন্ড দ্যাট কন্টেইনস ওয়াটার ক্রিস্টাল ইজ কল্ড আ হাইড্রেটেড কম্পাউন্ড। এখন এই ওয়াটার ক্রিস্টালাইজেশনকে তুমি যখন সরাই দিবা, তখন এটা একটি অ্যানহাইড্রাস কম্পাউন্ড হয়ে যায়। হোয়াট ডু ইউ মিন বাই অ্যানহাইড্রাস? উইথাউট ওয়াটার, নাথিং এলস। অ্যানহাইড্রাস মিনস উইথাউট ওয়াটার। সো দেখো, অ্যানহাইড্রাস কপার টু সালফেট কি, জাস্ট ডট 5H2 সরাইয়া যেটা থাকে ওটাই অ্যানহাইড্রাস পার্ট অফ দ্য কম্পাউন্ড। এখন a compound can be hydrated to different degrees. For example, a cobalt 2 chloride can be hydrated by 6 or 2 water molecules degrees, different degrees কিন্তু এই নাম্বারটা বোঝায়, x এর ভ্যালুটা বোঝায়। So it could be by 6 or it could be by 2, যত বেশি নাম্বার বাড়বে তার মানে কি, the hydration or the degree of hydration will be higher। ঠিক আছে, আর কিছু না। The conversion of anhydrous compounds to hydrated compounds is a reversible by heating the hydrated salt. Yes, this is a reversible reaction where if you heat this up, the water goes away, producing the anhydrous salt. And again, when you cool this up, again it produces the hydrated part. So that's why they referred as it's a reversible reaction. The degree of hydration can be calculated from the experimental results. So there are two things. If you see, the mass of the hydrated salt must be measured before heating. The salt is then heated until it reaches a constant mass. The two mass values can be used to calculate the number of moles of water in the hydrated salt, known as the water of crystallization. এইগুলো জিনিস আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝলে আরো সহজ হয়ে যাবে ইন আ সেন্স। তো ওরা যেটা বলছে প্রথমেই, দ্যাট ইউ ক্যালকুলেট দ্য মাস অফ দ্য হাইড্রেটেড সল্ট। সো এই যে হাইড্রেটেড আছে এটার জাস্ট ঠান্ডা মাথায় জাস্ট প্রথমেই আমরা ইনিশিয়ালি এটার বিফোর উই হিট ইট উই মেজার দ্য ইনিশিয়াল মাস, অ্যান্ড দেন আফটার হিটিং ইউ মেজার দ্য ফাইনাল মাস। এখন কখন মেজার করবা, যখন দেখবা তুমি 2-3 বার মাস নেওয়ার পরে মেজার করে দেখতেছো দ্যাট দ্য মাস ইজ রিমেইনিং কনস্ট্যান্ট বা অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট থাকতেছে, তখন তুমি ওইটাকে একটা অ্যাভারেজ নিবা। অ্যাভারেজ নেওয়ার পরে যেটা পাবা ওইটাই তোমার ফাইনাল মাস থাকবে। ঠিক আছে, মনে করো তুমি ফার্স্ট স্যাম্পেলে দেখলা 46.03, সেকেন্ড স্যাম্পেলে দেখলা 42.33, থার্ড স্যাম্পেলে দেখলা 42.33, তাহলে তুমি এই সেকেন্ড আর থার্ড স্যাম্পেল নিয়ে একটা অ্যাভারেজ বার করবা, ওটাই তোমার ফাইনাল মাস অফ দ্য সল্ট থাকবে। তুমি ফার্স্টটা নিবা না, কারণ বুঝতেই পারতেছো এখনো রিয়াকশন হইতেছে এন্ড দেন মাসটা কিন্তু কনস্ট্যান্ট হইতেছে না। ঠিক আছে, সেকেন্ড থার্ড হয়তো বা ফোর্থও নিতে পারো ইফ ইউ ওয়ান্ট, চেক ফর ক্ল্যারিটি। যতগুলোই নিয়ে থাকো না কেন ওইগুলোর জাস্ট অ্যাভারেজ নিয়ে ফাইনাল মাসটা বার করবা। এটা গেল। তারপরে কি করবা, এই যে ফাইনাল মাসটা বার করছো অ্যাভারেজ করে, এই ফাইনাল মাস মাইনাস ইনিশিয়াল মাস। ইনিশিয়াল মাসটা কি, বিফোর হিটিং যে আমরা মাসটা বার করছি হাইড্রেটেড সল্টে, এভাবে সাবস্ট্রাকশন করবা, অ্যান্ড দেন ইউ ক্যান গেট দি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মাস। বিকজ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট আর ইউ ডুইং, এই ফুল জিনিসটার মাস জানো, তুমি সল্ট হিট করার ফলে কি হইতেছে, অ্যানহাইড্রাসটা চলে যাচ্ছে, তাই না? তাহলে যার মাসটা বার করতেছো কি, এই কপার টু সালফেটের মাস বার করতেছো, দ্যাট হুইচ ইজ দ্য ফাইনাল মাস, তাই না? কপার টু সালফেটের মাস তুমি যে এই টোটাল মাস থেকে যদি কাটো, তাহলে 5H2 থাকবে না? ওই 5H2 কি, ওইটা হইতেছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, তাই না? ব্যাপারটা বুঝছো সবাই? কার হ্যাঁ সাথে? ভাইয়া। ওকে, কুল। তো আমরা এখন ওয়ার্কড এক্সাম্পলে চলে যাই। একটা এক্সাম্পল দেখলে আরো পানির মতো সোজা হয়ে যাবে।
দেখো এখানে ওরা দিছে ক্যালকুলেট দ্য ওয়াটার crystallization 10 গ্রাম of hydrated copper to sulfate are heated to a constant mass of 5.59 gram. Calculate the formula of the original hydrated copper sulfate. এটা হচ্ছে ডাটা, as you can see. প্রথমেই যেটা করবা সেটা হইতেছে তুমি কি করবা, যেহেতু এখানে তোমার বলেই দিছে হাইড্রেটেড কপার টু সালফেট, তার মানে কি CuSO4 ডট XH2O, আমাদের কি বার করতে হবে, এই এক্স এর ভ্যালুটা বার করতে হবে, তাই না? তো আমাদের ইম্পেরিক্যাল ফর্মুলাটা জরুরি। একটু আগে ইম্পেরিক্যাল ফর্মুলার যে প্রসেসটা শিখাইছি ওভাবেই করতে হবে। তুমি কি করবা, মাস লিখবা প্রথমে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, দেখো এখানে 10 গ্রাম দেওয়া আছে পুরোটা জিনিস, এবং তোমার আর হিটেড টু আ কনস্ট্যান্ট মাস অফ 5.59 গ্রাম, তাহলে যে পানিটা ইভাপোরেট হয়ে চলে গেছে, আমরা যদি 10 গ্রাম থেকে 5.59টা সরায় দেই, তাহলেই না কতটুকু পানি বেসিক্যালি ইভাপোরেট হয়ে চলে গেছে ওইটা বার করতে পারবো, তাই না? সো এটাই আমরা করছি, 10 minus 5.59 you get 4.41. After that you just divide it by the molar mass of the respective elements. For example, এটা হচ্ছে CuSO4, এটার ফর্মুলা মাস কিন্তু দেওয়া আছে, দেখো তোমাদের সুবিধার জন্য কিন্তু অলরেডি ফর্মুলা মাস দেওয়া প্রত্যেকটা জিনিসের। জাস্ট এখানে বার করলা and then you get the you know মোল রেশিও। এরপরে জাস্ট লোয়েস্ট ফিগার দিয়ে ডিভাইড করবা, সিম্পলেস্ট মোল রেশিওটা বার করবা 1.7, তাহলে x এর ভ্যালুটা কি 7, ঠিক আছে? এই হচ্ছে 7। Did everyone understand? This is a very important question, what's it called, calculation. Everyone respond. হ্যাঁ Hmm. Prabhab, did you understand? Yes. Okay. Okay, last but not the least, we have the ideal gas equation, something you guys might have seen in physics, IGCSE physics. It's the same thing basically. When you deal with ideal gases in chemistry, you tend to use this equation to find the number of moles of gas that we are dealing with, or the volume that we are dealing with, volume of gas that we are dealing with. This is the formula: PV is equal to nRT, and is the amount of substance in mole, T is the temperature in Kelvin. I repeat, not in degree Celsius but in Kelvin. প্রশ্ন থাকতে পারে তোমাকে যদি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে তুমি কি করবা, 48 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে তুমি ঠান্ডা মাথায় 273 অ্যাড করবা, অ্যাড করলেই যেটা আসে ওটা ক্যালভিন, ঠিক আছে? কি বলছি? Or they could just provide you the value in pure Kelvin form. So whatever that is, if it's in degree Celsius, just convert it in Kelvin. Conversions are very much important. See, এখানে মেইন কথা কিন্তু টিপস আর ট্রিক্সে কিন্তু এটাই দিয়ে দিছে, that pressure is often quoted in kilopascal, but the calculation needs pressure in Pascal. So make sure that যেহেতু Pascal হইতেছে SI unit, you will have to convert the kilopascal into Pascal by multiplying by 1000. Volume is usually quoted in cm cube or dm cube, so make sure it is converted into what, meter cube, ঠিক আছে? যদি সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে কনভার্ট হয়, জাস্ট এটা দিয়ে ডিভাইড করবা। ডিএম কিউ থেকে মিটার কিউবে যদি কনভার্ট করতে হয়, জাস্ট এটা দিয়ে ডিভাইড করতে হবে, কিংবা মাল্টিপ্লাই করে 10⁻³ দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ কাইন্ড অফ সেম থিং। এইটা কি 10⁻⁶, তাই না? আই মিন তুমি যদি এই 10⁻⁶, তো এইটাকে তুমি যখন 1/10,000 করবা, কি হবে, ওই ঘুরে ফিরে এটা লেখা আর এটা লেখার সমান, ঠিক আছে? ইজ দ্য সেম থিং, নাথিং এলস। সো দ্যাটস ওয়াই দে গিভ 10⁻⁶ here. Temperature can be quoted in Kelvin or Celsius, so that's nothing, এটা দেখাইলাম, এটা গেল। এই যে সেলসিয়াস টু ক্যালভিন করার জন্য জাস্ট 273 অ্যাড করবা, এন্ড ইটস ওয়াই ইউ শুড অলওয়েজ শো ইউর ওয়ার্ক। এই যে কনভার্সনে কি মার্ক দেয়? হ্যাঁ, কনভার্সনের ক্ষেত্রে মার্ক দেয় তারা। মেইনলি তোমাকে ইচ্ছা করে কিন্তু সেন্টিমিটার কিউব দিবে কিংবা ডিএম কিউব দিবে, তোমাকে কিন্তু এসআই ইউনিটে যে কনভার্ট করা লাগছে, তুমি যেটা বুঝছো এটা কিন্তু ওরা দেখে এবং ওইটার উপরে আলাদা মার্কিং করে, এটা মনে রাখবা। If you show you're working, then you should also check there for errors and award mark accordingly. So this is why it's very important, এক একটা কনভার্জনের জন্য কিন্তু এক মার্ক দিয়ে থাকে। So do not forget to show the conversions as well. And this is the most easiest among মানে সব ক্যালকুলেশনের মধ্যে this is one of the easiest calculation based questions that you're gonna get in unit 1. And because you're just gonna use the formula, nothing else. Main thing is that people make mistakes in the conversion. They don't check the conversion, and that's where they make mistake. সাধারণত এই ধরনের কোয়েশ্চেনের আইডল গ্যাস ইকুয়েশন রিলেটেড কোয়েশ্চেনের 5 মার্ক থাকে। এই 5 মার্কের মধ্যে 4 মার্কই থাকে তোমার কনভার্সন, নাথিং এলস। আর 1 মার্ক থেকে তুমি যে ফর্মুলাটা ইউজ করে যে কারেক্ট আনসার পাইছো ওইটা। The ideal gas equation can be used to find the amount of moles in a gaseous substance. It can also be used for volatile liquids at temperatures above their boiling point. Volatile liquids মানে কি, তাদের টেম্পারেচার মানে বয়লিং টেম্পারেচার খুবই কম কিংবা রুম টেম্পারেচারের কাছাকাছি বলতে পারো ইন আ সেন্স। সো আমরা ভলাটাইল লিকুইডস গুলো
in a sense they're gas, right? Volatile liquids মানে কি? So that means in 25 degrees Celsius they are not staying as liquid, they're mostly gas, right? So that's what they're trying to claim, that we can also involve volatile liquids using ideal gas equation. Like we can also do calculations using ideal gas equation regarding volatile liquids. If the mass of the substance is known, then the molar mass can be calculated. um, kind of makes sense কারণ তুমি mass জানো, moles যদি বার করতে পারো, then you can easily get the molar mass as well using the ideal gas equation. I hope you understood. এই যে এখানে একটা example যদি দিই for example এটা দেখো, an unknown compound was analyzed and found to contain 66.7% of carbon, 11.1% of hydrogen, and the remainder was oxygen. Okay, and 0.135 gram of the unknown compound that had a volume of 56 cm cube at a temperature of 90 degrees Celsius and pressure of 101 kilopascal. দেখো এখানে কিন্তু টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে দিছে, দ্যাট মিনস ইউ নিড টু কনভার্ট ইন হোয়াট, এখানে রাইট যা আছে ওইটাই 273, সো দ্যাটস বেসিক্যালি 363, ঠিক আছে? এটা এভাবে কনভার্ট করতে হবে। আর প্রেসার কিন্তু অলরেডি কিলো প্যাসকেলে যেহেতু দেওয়া আছে, ইউ ডোন্ট হ্যাভ টু কনভার্ট দ্যাট। এইটা কিন্তু সিএম কিউবে দেওয়া, সিএম কিউবে দিলে আমরা কি করা লাগবে, জাস্ট 1000 দিয়ে ডিভাইড করে যেটা পাবো ওইটা কি করবো আমরা মিটার কিউবে, সরি আমরা ভুলে গেছি, সেন্টিমিটার, ইয়ে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে ডিভাইড করবো, মাল্টিপ্লাই করবো কিংবা ডিভাইড করবো, হোয়াট এভার ইউ সে, ওইটা কি হবে ডিএম কিউবে কনভার্ট হয়ে যাবে। Okay, after that you do the empirical formula process, pretty simple, just দেখো কি করছে ওরা, প্রথমেই কিন্তু পার্সেন্টেজ, ওই যে পার্সেন্টেজগুলোকে মাস হিসেবে ধরছে, ইজ ইজি, আই শোড ইউ ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল লাইক দিস। এখন কার্বন আর হাইড্রোজেনের দেওয়া, কমন সেন্স ইউ নো, উই নো দ্যাট পার্সেন্টেজ মানে কি, এনিথিং আউট অফ 100, রাইট? সো 66.7 আর 11.1 এই দুটো অ্যাড করার পরে এটাকে 100 থেকে যদি মাইনাস করো, বাকি যেটা থাকে ওটাই তো তোমার অক্সিজেনের মাস, তাই না? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কাশিফ এন্ড এভরিওয়ান? এই পার্টটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তারপর কি করবা, অক্সিজেনের মলার মাস দিয়ে তুমি ডিভাইড করবা, অ্যান্ড দেন লাইক দিস ফর ইচ ইউ গেট দ্য মোলস, অ্যান্ড দেন ইউ নো স্মলেস্ট আনসার দিয়ে বেসিক্যালি ডিভাইড করবা, মোল রেশিওটা পেয়ে যাবা 4:8:1, অ্যান্ড দেন ইউ গেট দ্য এম্পিরিক্যাল ফর্মুলা। নাও এখনো কাজ বাকি রয়েছে, কি বার করতে বলছে, মলিকুলার ফর্মুলা অফ দি আননোন কম্পাউন্ড বার করতে বলছে। তুমি এম্পিরিক্যাল ফর্মুলা জানো, তুমি কি নাম্বার মলার মাস জানো? তুমি তো মলার মাস জানো না, তোমাকে তো মলার মাস বার করতে হবে। তো কিভাবে বার করবো? মলার মাসের জন্য আমাদের ফর্মুলা কি, মোল ইজ ইকুয়াল টু হোয়াট, মাস ডিভাইডেড বাই মলার মাস, এই মাস ডিভাইডেড বাই এমআর। এই এমআরটাকে সাবজেক্ট বানাই যদি, মাস ডিভাইডেড বাই কি, মোল। এখন তুমি তো মোল জানো না, মোল জানো, মোল বার করতে হবে। এই রিলেটিভ, ইউ আর গোনা ইউজ দ্য ideal gas equation to find the number of moles. Look, the values like this, you do it, and you get the moles of the what is this thingy, or the compound, the moles of the compound, intended compound, and then you use this formula and then you get the molar mass. ওকে, এই যে একটু আগে শিখাইছি যে ইম্পেরিক্যাল ফর্মুলা থেকে কিভাবে মলিকুলার ফর্মুলা বার করতে হয়। তুমি প্রথমেই ওই কি করবা, তুমি অলরেডি ইয়ে জানো, কি বলে ইম্পেরিক্যাল ফর্মুলা জানো, এটার মলার মাস বার করবা। এটার মলার মাস কি, 12 times 4 plus 8 plus 16 whatever that is, এইটার এমআর এর সঙ্গে ডিভাইড করবা কার সঙ্গে, যেটা এই যে এইটা 72 কি ডিভাইড করবা, ডিভাইড করার পরে যে রেশিওর ভ্যালুটা পাবা ওইটা কি করবা, ওই তোমার এটা আছে না এম্পিরিক্যাল ফর্মুলা C4H8, C4H8 ওইটার সাথে মাল্টিপ্লাই করবা। ওকে, ফানি থিং ইজ দ্যাট the x value is 1 and the molecular formula is same, which is C4H8O. You get the same thing. All right, did you guys understand the whole thing? Everyone respond. জি ভাইয়া। Thumbs up. Yes. Okay, cool. So that's it basically. ফার্স্ট চ্যাপ্টার সত্যি কথা বলতে আমাদের শেষ, মানে ফার্স্ট চ্যাপ্টারের প্রথম পার্টটা বলতে পারো ইনোসেন্স ওয়ানে মোটামুটি অনেক ডান, অনেক জিনিস দেখানো হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট পার্টটা দেখাবো, আরো কিছু ক্যালকুলেশন বাকি, লাইক ফর এক্সাম্পল পিপিএম, পিপিএম এর কিছু ক্যালকুলেশন আছে ওইটা দেখাবো, অ্যান্ড উইথ দ্যাট উইল বি ডান উইথ দ্য ক্যালকুলেশন পার্ট অফ এএস কেমিস্ট্রি, নাথিং এলস। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, অ্যান্ড the homework is this one. This is a small worksheet that I created based on the topics that I have taught you guys in today's class basically. And I'm going to give you this PDF on WhatsApp. And আরেকটা কথা হইতেছে that এই যে নোটটা, এই নোটটা কি তোমাদের কি হোয়াটসঅ্যাপে দিব নাকি আহ, অন্যভাবে দিব? হোয়াটসঅ্যাপে দিলে হবে তোমাদের? জি ভাই, হোয়াটসঅ্যাপ। জি হবে।
ওকে, তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। জাস্ট মনে রাখবা যে হোয়াটসঅ্যাপে কিন্তু ২ টা পিডিএফ দিব। সো লাইক ডু নট হোয়াটস ইট কল লাইক ডু নট মিক্স ইট আপ। একটা পিডিএফ দিব তোমার হোমওয়ার্ক হিসেবে বিফোর আওয়ার নেক্সট ক্লাস। আমি সাধারণত আই উইল টেক 3 ডেজ পার উইক অ্যান্ড আই উইল রিভিল দ্য স্কেডিউল বাই টুনাইট। নো প্রবলেম। আর তোমাদের কোনো যদি ইস্যু থাকে স্কেডিউলে, সো রেসপন্ড টু মি অন হোয়াটসঅ্যাপ দ্যাট ভাইয়া আমার এই সময় সমস্যা আছে, সো ইজ ইট পসিবল ফর me to for you to change the time. You can obviously discuss out there, but আমি আমার প্রেফার্ড অনুযায়ী আমি একটা স্কেডিউল সেট করে আমি আজকে হোয়াটসঅ্যাপে রাত্রে দিব, তোমরা জানাবা that are you guys okay with this or not. ওকে, আর দিস উইল বি হোমওয়ার্ক ফর দ্য নেক্সট ক্লাস, মানে নেক্সট ক্লাসের আগে আমাকে সাবমিট করবা এটা। আচ্ছা, কিভাবে সাবমিট করবা এটা আমাকে ইয়ে দিবা, কি বলে, ডু ইট ইন হোয়াটস ইট কল, হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে না, ওই গ্রুপের মধ্যেই দিয়ে দিবে বেটার হয়। পার্সোনালি না পাঠায় হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে দিলে বেটার হয়, কারণ হোয়াটসঅ্যাপ মানে পার্সোনালি পাঠায় ওটা ইয়ে হয়ে যায়, অনেকজন পার্সোনালি আমাকে মেসেজ করে, তো সো লাইক ওটা হারিয়ে যায়। গ্রুপে দিলে বেটার হয়, একসঙ্গে সবারটা আমি দেখতে পারবো। আর কোনো যদি প্রবলেম থাকে মাস্ট ইউ উইল শেয়ার ইট উইথ মি, আই উইল শো দ্য অ্যান্সার্স অফ দি প্রসেস ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। বাই বাই এভরিওয়ান।